নমস্কার প্রিয় দর্শক, জয় হিন্দ, জয় ভারত। লোকসভায় 17 ডিসেম্বর পার্লামেন্টের লোকসভায় দীর্ঘ আলোচনার পরে পাস হয়ে গেল ওয়ান নেশন ওয়ান ইলেকশনের যে বিল, সে বিলটি কিন্তু পাস হয়ে গেল। সেখানে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এটার একটু ব্যাখ্যা প্রথম করে নিই, তারপর কিভাবে এটি পাস হলো সেই বিষয়ে আলোচনা করব। এই ওয়ান নেশন ওয়ান বিল, ওয়ান ইলেকশন এর অর্থ হচ্ছে একটি দেশে একবারই নির্বাচন হবে। বারবার নির্বাচন করতে গেলে যে পরিমাণে বিপুল দেশের খরচ হয় এবং প্রত্যেকটা নির্বাচনী আচরণবিধি লাগু থাকার কারণে সেখানে নির্বাচন প্রাক্কালে সেই রাজ্য বা কেন্দ্রের উন্নয়ন প্রকল্প কিন্তু থেমে থাকে। এর থেকে নিবৃত্তি পাওয়ার জন্য বা দেশের উন্নয়নকে গতিশীলতা প্রদান করার জন্য কেন্দ্র সরকার যে বিলটি নিয়ে এসছে, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এক দেশ এক ভোট, একবারই হবে। দেশের যে 29টি রাজ্য রয়েছে, সেই 29টি রাজ্যের ভোট একসঙ্গে হবে। বিধানসভা এবং কেন্দ্রীয় ভোট, কেন্দ্র সরকারের যে ভোট, লোকসভা, দুটো একসঙ্গে হবে। এবং যে পঞ্চায়েত ইলেকশন, মিউনিসিপ্যালিটি ইলেকশন রয়েছে, সেগুলো হবে লোকসভা এবং বিধানসভার 100 দিন পরে। 100 দিন পরেই হবে লোকসভা এবং মিউনিসিপ্যালিটি কর্পোরেশন। পৌরসভা এবং পঞ্চায়েত ভোট হবে 100 দিন পরে। সেটা রাজ্য বিধানসভা এবং কেন্দ্রের লোকসভা ভোটের 100 দিনের মধ্যে, তার বাইরে নয়। বিস্তৃত আলোচনার পরে বিরোধী পক্ষরা তো চিৎকার চেঁচামেচি করছে, তারা তো স্বভাবতই যেটা বাস্তবিক ঘটার ভাবনা সেটাই ঘটেছে। বিরোধীদের তরফ থেকে তীব্র আপত্তি জানানো হয়েছে। ফেডারেল স্ট্রাকচারের উপর আঘাত, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আঘাত, সংবিধানের পরিপন্থী, এইরকম নানাবিধ যুক্তি খাড়া করা হয়েছে। কিন্তু শেষমেশ ভোটাভুটিতে পাস হয়ে গেল ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল। সেখানে 200 প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে 269টি এবং বিপক্ষে ভোট পড়েছে 198টি। 198টি ভোট বিপক্ষে পড়েছে এবং 269 ভোট এই বিলের পক্ষে পড়েছে। এবারে কি হবে? এই বিলটি তবে কি আইন হয়ে গেল? না, এই বিলটা কিন্তু আইনে পরিণত হলো না এই মুহূর্তে। দেশের সংবিধান অনুসারে কোনো সরকার বিল আনতে পারে, সেটা প্রথমে লোকসভায় পাস করাতে হবে, দ্বিতীয়ত রাজ্যসভায় পাস করাতে হবে। রাজ্যসভায় পাস করানোর পরে এই বিলটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতি সেখানে স্বাক্ষর করলে তবে সেটা আইনে পরিণত হবে। এই আইনটি রাজ্যসভায় পাস হয়ে যাবে এক প্রকার নিশ্চিত বলা যায়, কারণ রাজ্যসভাতে কিন্তু মেজরিটি সংখ্যক আসন রয়েছে কেন্দ্রীয় সরকারের। এবারে এই বিল কিন্তু আর বিরোধীরা আটকাতে পারবে না। এবারে এই একসঙ্গে যে ভোট হবে, এই ভোটের কার্যকারিতা বা কিভাবে হতে পারে, রামনাথ কোবিন্দের নেতৃত্বে যে কমিটি গড়ে দেওয়া হয়েছিল, সেই কমিটি কিন্তু সর্ববিধ মানুষের সঙ্গে আলোচনা করার পরে যে সিদ্ধান্তে এসছে যে দেশের সমগ্র বিধানসভা এবং লোকসভা একসঙ্গে ভোট করানো যায় কিনা, বা করতে গেলে কি কি অসুবিধা বা কি কি সুবিধা হতে পারে, এইগুলো নিয়ে তারা 10,000 পাতার একটি রিপোর্ট তৈরি করেছে। সেই রিপোর্ট তারা কেন্দ্র সরকারের কাছে পেশ করে। সেই রিপোর্টের ভিত্তিতে রাজ্য বিধানসভা এবং কেন্দ্রীয় লোকসভা একসঙ্গে ভোট হবে, তারা মতামত দেয় এবং সেই বিলটি পাস হয়ে গেছে। এবারে প্রশ্ন হতে পারে যে আরও যে দুটি ভোট বিধানসভা ভিত্তিক হয়, পৌরসভা এবং পঞ্চায়েত ইলেকশন, সেই ইলেকশনগুলো কীরকম হবে না, লোকসভা এবং বিধানসভা ভোট হওয়ার 100 দিনের মধ্যে কিন্তু এই পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যে ভোটটা, পৌরসভা ভোট, সেটা কিন্তু করাতে হবে। বিরোধীদের কোনো অভিযোগ প্রত্যাশিতভাবে তৃণমূল কংগ্রেস অন্যান্য দল কিন্তু তীব্র বিরোধিতা করেছিল। তাদের বিরোধিতা ভোটাভুটির মাধ্যমে বাতিল হয়ে গেছে। এক যুগান্তকারী সিদ্ধান্ত, কারণ ভারতবর্ষের মতো বহুদলীয় যে গণতান্ত্রিক ব্যবস্থা, এই ব্যবস্থাতে
ছোট ছোট রাজনৈতিক দলগুলি তাদের যে স্বার্থ রক্ষা করতে গিয়ে ভারতবর্ষের মতো বড় দেশকে বিপদে ফেলছে। তাদের স্বার্থ ছোট, তাদের স্বার্থটা বড় নয়। তারা বৃহত্তর বা জাতীয় স্বার্থ বিবেচনা না করে ক্ষুদ্র স্বার্থে পরিচালিত হয় দেশকে, দেশের ছোট ছোট অংশকে পরিচালিত করে। তাই দেশে কিন্তু একটা অস্থির পরিবেশ তৈরি হতে পারে এবং রাজ্য সরকারগুলির নীতি এবং সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের বাইরে যেতে পারে বা যায়। সেক্ষেত্রে কেন্দ্র রাজ্যের মধ্যে সংঘাতের পরিবেশ তৈরি হয় এবং রাজ্যের যে ভোটগুলি হয় সেখানে কিন্তু অনেক ক্ষেত্রে এমন রাজ্যগুলি রয়েছে ভারতবর্ষে যেখানে নির্বাচন মানে সন্ত্রাস, নির্বাচন মানে রিগিং, লুট, হত্যা, মৃত্যু, ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, এইরকম ঘটনাগুলি ঘটে থাকে। উদাহরণ হিসাবে বলতে পারি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য। এখানে যে কোনো নির্বাচন, সে পঞ্চায়েত হতে পারে, পৌরসভা হতে পারে, বিধানসভা হতে পারে, লোকসভা হতে পারে, খুন জখম হবে, লুটতরাজ হবে এবং সেখানে মানুষের প্রাণহানি ঘটবে, অগ্নিসংযোগ হবে। এগুলোও কিন্তু এড়ানো যাবে। এই হিংসাত্মক যে কার্যকলাপ এগুলো কিন্তু এড়িয়ে যাওয়া যাবে। তার জন্য এই যে বিল, এই বিল কিন্তু আমাদের সবারই সমর্থন করা উচিত এবং এগুলো আইনে পরিণত হলে ভারতবর্ষে গণতান্ত্রিক ব্যবস্থা একটা বিপ্লবের সূচনা হবে। এবারে আমরা একটা আলোচনা করতে পারি যে পরবর্তী লোকসভা তো রয়েছে 2029 সালে। 2029 যদি লোকসভা হয়ে থাকে সেখানে কতগুলি রাজ্য বিধানসভা তার মধ্যে ভেঙে দেওয়া হতে পারে। কারণ পরবর্তী 2029 সালে লোকসভা হয়ে যাওয়ার পরে পরবর্তী যে লোকসভা হবে সেটা কিন্তু 2034 সালে, 34 সালের লোকসভা ভোট হবে। তার সঙ্গে সঙ্গে সকল বিধানসভাও কিন্তু তখন একসঙ্গে হয়ে যাবে, তখন আর সমস্যাটা থাকবে না। মূল সমস্যাটা প্রথম যে সমস্যার সম্মুখীন হবে সেটা হচ্ছে 2029 সালে লোকসভার সঙ্গে যখন বিধানসভাগুলি ভোট হবে তখন অনেকগুলি রাজ্য বিধানসভা কিন্তু তার টার্ম বা পূর্ণ মেয়াদ অতিক্রম করবে না। কোনো বিধানসভার ভোট হবে 3 বছর পরে, কোনোটা 2 বছর পরে। আমাদের পশ্চিমবঙ্গ যেমন 2026 সালে বিধানসভা রয়েছে, 2026-এ বিধানসভা হওয়ার পরে 2029-এ আবার কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে যাবে। 2029 সালে কেন্দ্রীয় লোকসভা ভোটের সঙ্গেই কিন্তু সকল রাজ্যের বিধানসভা কিন্তু ভোট হবে। এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। দর্শক, আপনারা যারা দেখছেন এবং দেশ যে বিপুল খরচ হাত থেকে বাঁচবে, নির্বাচন সংক্রান্ত বিষয়ে যে বিপুল খরচ হয় তার থেকে কিন্তু দেশকে অনেকটা সুরক্ষিত রাখা যাবে। এই যে সিদ্ধান্ত কেন্দ্র সরকার নিয়েছে, আপনারা প্রতিবেদন দেখার পরে আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।